মরিয়ম সকালে উঠে ভাত আর তরকারি রান্না করছে। তার শাশুড়ি পান চিবোতে চিবোতে রান্নাঘরে এসে বলেন, ওরে মহারানী, আর কতক্ষণ লাগবে? আমার ছেলেটা বিদেশে হাড় ভাঙা খাটুনি খাটছে, যাতে তুই এখানে বসে বসে নবাব জাদিগিরি করতে পারিস। ৮টা বেজে গেল, এখনো নাস্তা রেডি হয় নাই? নাকি রাতে কার সাথে মোবাইলে গুদুগুদু করতে করতে দেরি করে ঘুমাইছিস? মা, শরীরটা খুব খারাপ লাগছে। সারা রাত রিমি আপার বাচ্চাটা কেঁদেছে। ওকে সামলাতে গিয়ে আমার ঘুম হয়নি। আর আপনি যে চালের কথা বলেছেন, সেই চাল সিদ্ধ হতে দেরি হচ্ছে। আমি তো ৫টা থেকে রান্নাঘরেই আছি। আহারে, কত দরদ আমার নাতনির ওপর! মিথ্যে অজুহাত দিবি না। আমার মেয়ে রিমি সারা দিন খাটে, তুই তো একটু হাতও লাগাস না। তোকে তো পালছে শুধু আমার ছেলের টাকা ওড়ানোর জন্য। মনে রাখিস, এই বাড়ির ইটের ওপর তোর কোনো অধিকার নাই। তুই এখানে দাসী হয়ে আসছিস, দাসীর মতোই থাকবি। বেশি মুখে মুখে কথা বললে এমন চড় মারব যে বাপের বাড়ি পাঠায় দেব। রিমি ঘরে বসে আরিফের সাথে কথা বলছে। মরিয়ম দরজার আড়াল থেকে সব শুনছিল। রিমি আরিফকে বলে, ও আচ্ছা ভাইয়া, শোনো, ভাবির কথা আর কি বলবো। আম্মা তো বলতে চায় না, তোমার মন খারাপ হবে বলে। কালকে দেখলাম পেছনের দরজা দিয়ে কার সাথে জানি চুপি চুপি কথা বলছে। আমি যেতেই ফোনটা লুকিয়ে ফেললো। আর জানো, তুমি যে টাকা পাঠাও সব সে তার বাপের বাড়িতে পাচার করে। আমাকে তো একটা জামাও কিনে দেয় না। রিনা, তুমি এসব কি বলছো তোমার ভাইকে? আমি তো গতকাল সারাদিন ঘরেই ছিলাম, আর টাকার কথা বলছো? আমি তো নিজের জন্য একজোড়া স্যান্ডেলও কিনু নাই গত ১ বছরে। সব টাকা তো আম্মার হাতে থাকে। ভাইয়া, শুনলে মুখে মুখে কেমন তর্ক করে? মা ঠিকই বলে, এ মেয়ে অলক্ষণে। ভাইয়া, তুমি একে শাসন না করলে ও তোমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। ও এখন পাশের বাড়ির ছেলেদের সাথেও হাসাহাসি করে। মরিয়ম কিছু না বলে দৌড়ে রুমে চলে যায় এবং রুমে যাওয়ার পরে আরিফের ফোন আসে। তখন আরিফ বলে, মরিয়ম, আমি এসব কি শুনছি? রিমি যা বলেছে তা কি সত্য? আর আমার মা আর বোন কি কোনোদিন মিথ্যে কথা বলবে? তারা আমাকে জন্ম দিয়েছে, বড় করেছে। তারা বলছে তুমি পরপুরুষের সাথে কথা বলো, তুমি বাপের বাড়িতে টাকা পাঠাও। আমার কষ্টের টাকা কি অতই সস্তা? আরিফ, তুমি একবার আমার কথা শোনো। তোমার মা আর বোন তোমাকে ভুল বোঝাচ্ছে। তারা চায় আমি এই বাড়ি থেকে চলে যাই, যাতে তোমার সব সম্পত্তি তারা নিজেদের নামে করে নিতে পারে। আমি সারাদিন না খেয়ে কাজ করি এখানে। খবরদার, আমার মায়ের নামে একটা কথা বললে জিভ কেটে দেব। মা হলো জান্নাত, মা কোনোদিন ভুল হতে পারে না। তুমি যে এখন উল্টো তাদের দোষ দিচ্ছ, এতেই প্রমাণ হয় তোমার চরিত্রে সমস্যা আছে। শোনো, আজ থেকে তোমার নামে ১ টাকাও পাঠাবো না। মা যা বলবে তাই হবে। যদি থাকতে পারো থাকো, নয়তো বের হয়ে যাও। মরিয়ম কিছু বলার আগেই আরিফ ফোনটা কেটে দেয়। সন্ধেবেলায় মরিয়মের শাশুড়ি ও ননদ মিলে এক বখাটে ছেলেকে ভাড়া করে আনে মরিয়মের ওপর মিথ্যে অপবাদ দেওয়ার জন্য। এই শোন, তোকে এই ১,০০০ টাকা দিলাম। যখন আরিফ ভিডিও কল দেবে, তুই জেরিনের ঘরে জানলার পাশে দাঁড়িয়ে থাকবি। এমনভাবে দাঁড়াবি যেন মনে হয় তোরা কথা বলছিস। ঠিক আছে খালাম্মা, আপনি একদম কোনো চিন্তা করবেন না। আমি এমন অভিনয় করব যে আরিফ ভাই মনে করবে আমি ওর প্রেমিক। মরিয়ম যখন একা ঘরে কাঁদছে, তখন ওই ছেলেটি জানলার পাশে আসে। শাশুড়ির সাথে সাথে আরিফকে ভিডিও কল দেয়। আরিফ রে, নিজের চোখে দেখে যা, তোর বউ এখন ঘরে বসে কার সাথে প্রেম আলাপ করছে দেখ। তুই যদি নিজের চোখে না দেখিস তাহলে তোর তো বিশ্বাস করবি না আমার কথা। এটা কে? মরিয়ম, তুমি এই কাজ করলে? আমি মরুভূমির রোদে পুড়ে টাকা কামাই, আর তুমি আমার ঘরে পরপুরুষ ঢুকাও? কে আপনি? এখানে কি করছেন? আরিফ, বিশ্বাস করো, আমি ওকে চিনি না। ও কেন এখানে আমি জানি না। আর ঢং কইরেন না ভাবি, হাতে নাতে ধরা খেয়ে এখন নাটক করছেন। আপনার মতো দুশ্চরিত্রা মেয়েকে এই ঘরে রাখলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। এখনও ভালোই ভালোই বলছি আপনি এই বাড়ি থেকে চলে যান, না হলে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। পরের দিন সকালে বাড়ির উঠানে পাড়া প্রতিবেশীর সামনে শাশুড়ি মরিয়মকে অপমান করছে। মরিয়মের শাশুড়ি বলে, ওরে ও পাড়া পড়শি, দেখে যা আমার কপাল।
এমন এক কালনাগিনী বউ ঘরে আনছিলাম যে আমার ছেলের বিদেশ বিভুঁইয়ের ইজ্জত শেষ করে দিল। এই দেখ, ভিডিওতে কার সাথে জানি পিরিতি করছে। ছি ছি, প্রবাসীর বউরা তো এমনই হয়। আপনি তো একে এখনো এই বাড়িতে রেখেছেন। আমি হলে এতক্ষণে বাপের বাড়ি থাকতো। একে এক্ষুনি গ্রাম থেকে বিদায় করা হোক, নয়তো এই গ্রামে কালো ছায়া নেমে আসবে। মা, আমাকে বের করে দেবেন না। আমি কোথায় যাব? আমার বাবা গরিব মানুষ, তিনি এই অপমান সইতে পারবেন না। আমাকে দয়া করে একটু আশ্রয় দিন। হারামজাদি, চুপ কর তো। তোকে এই বাড়িতে রাখলে আমাদের মান সম্মান কিছু থাকবে না। ঘরে প্রেমিককে ঢোকানোর সময় মনে ছিল না যে বাড়িতে আর থাকা হবে না? আমার ছেলেটা বিদেশে থেকে দিন রাত পরিশ্রম করে, আর এদিকে তুই পরপুরুষকে ঘরে ঢোকাস? বেয়াদব মেয়ে মানুষ। গ্রামবাসী সবাই মিলে মরিয়মকে বাড়ি থেকে বের করে দেয়। মরিয়ম তখন তার বাপের বাড়িতে চলে যায়। মরিয়মের শাশুড়ি বলে, যাক বাবা, আপদ বিদায় হলো। এবার আরিফের পাঠানো সব টাকা দিয়ে তোর জন্য গয়না গড়াবো, আর আরিফকে বুঝিয়ে আর একটা বিয়ে করাবো বড় লোকের বাড়িতে। সেখান থেকে মোটা টাকা যৌতুক নেব। আম্মা, তুমি আসলেই গ্রেট। ভাবিটা তো বোকা ছিল, কিচ্ছু বোঝেনে আমাদের চাল। এখন এই বাড়িতে শুধু তোমার আর আমার রাজত্ব। এদিকে মরিয়ম তার বাপের বাড়িতে কাজ করে দিন পার করছে। অন্যদিকে আরিফ তার মা আর বোনকে লাখ লাখ টাকা পাঠাচ্ছে। বাবা, আমি জানি আমি নির্দোষ। আল্লাহ একদিন ঠিকই সত্য সামনে আনবেন। আর আরিফ আমাকে অনেক ঘৃণা করে। আমার বিশ্বাস আরিফ একদিন সব সত্য জেনে আমাকে এখান থেকে নিয়ে যাবে। তুমি দেখো বাবা। আমি জানি রে মা, আমার মেয়ে এরকম কিছু করতেই পারে না। আমি তোকে বিশ্বাস করি। আল্লাহর উপর ভরসা রাখ মরিয়ম। এখন আর মন খারাপ করে থাকিস না তোমা। চল, এখন খাবি, চল। মা, এ মাসে আরো 2 লাখ টাকা পাঠালাম। মরিয়মকে তো তাড়িয়ে দিয়েছি। এখন তোমরা সুখে থাকো। রিমিকে বলো ওর পছন্দ মতো গয়না কিনতে। আর হ্যাঁ, যদি আরো টাকা বা কিছুর দরকার হয় তাহলে আমাকে বলবে। বেঁচে থাক বাবা, তুই না থাকলে আমাদের কে দেখত? ওই কালনাগিনী তো সব টাকা বাপের বাড়ি পাঠাতো। এখন আমরা শান্তিতে আছি। আর হ্যাঁ, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। তোকে আবার ভালো মেয়ে দেখে একটা বিয়ে করাবো। তো ছোট বোনেরও তো বিয়ে দিতে হবে। তুই তাড়াতাড়ি বাসায় চলে আয় বাপ। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন আরিফ সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে না জানিয়ে বাড়িতে ঢোকে। সে সদর দরজার আড়ালে দাঁড়িয়ে শাশুড়ি আর রিমির কথা শুনতে পায়। আম্মা, ভাইয়া তো এবার অনেক টাকা পাঠিয়েছে। চলো, ভাবি সেই আগের গয়নাগুলো আর এই টাকা দিয়ে শহরের ফ্ল্যাটটা বুকিং দিয়ে দিই। ভাইয়া তো গাধা, কিচ্ছু বোঝে না। তারপর একদিন সুযোগ বুঝে সব সম্পত্তি আমাদের নামে লিখে নিব। এরপর আরিফকে খড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। ঠিক বলেছিস। ওই যে রনিকে 1000 টাকা দিয়ে জানলায় দাঁড় করিয়েছিলাম, ওটা ছিল আমার জীবনের সেরা বুদ্ধি। আরিফ তো বলদ, নিজের বউকে বিশ্বাস না করে আমাদের সাজানো নাটক বিশ্বাস করে ওই মেয়েটাকে লাথি মেরে বের করে দিল। এখন সারা জীবন আমাদের গোলাম হয়ে টাকা পাঠাবে। থামো তোমরা, এক পাও নড়বে না। তোরা যে এত বড় বেঈমান সেটা আমার জানা ছিল না। আরিফ, তুই কখন আসলি বাবা? এখানে বস, আগে আমার কথা শোন বাবা। আমি কখন এসেছি সেটা বড় কথা নয়, আমি কি শুনেছি সেটা বড় কথা। মা, তুমি আমার গর্ভধারিণী হয়ে এমন জঘন্য কাজ করলে। একটা মেয়েকে বেশ্যা বানালে শুধু টাকার জন্য। আর রিমি, তুই নিজের ভাইয়ের সংসার ভাঙলে। ভাইয়া, তুমি ভুল বুঝছো। আমরা তো... চুপ কর। তোদের জন্যে আমি কি না করেছি। আমি বিদেশের রোদে পুড়ে ছাই হয়েছি যাতে তোরা সুখে থাকিস, আর তোরা আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেললি। মরিয়ম যে নির্দোষ ছিল তা আজ নিজের কানে শুনলাম। তোদের মতো লোভী মা আর বোন থাকার চেয়ে না থাকা ভালো। আরিফ পাগলের মতো ছুটে যায় মরিয়মের বাবার বাড়িতে। সেখানে গিয়ে দেখে মরিয়ম অসুস্থ অবস্থায় শুয়ে আছে। মরিয়ম, আমাকে মাফ করে দাও। আমি অন্ধ ছিলাম। আমি পশুর মতো ব্যবহার করেছি তোমার সাথে। আমি আমার মা আর বোনের কথায় বিশ্বাস করে তোমার উপর জুলুম করেছি। আরিফ, তুমি এখানে কেন? তুমি তো বলেছিলে আমার মুখ দেখবে না। আমি ভুল ছিলাম মরিয়ম। আমি আজ সব সত্যি জেনেছি। আমি ওদের বাড়ি থেকে বের করে দিয়ে এসেছি। তুমি না ফিরলে আমি নিজেকে শেষ করে ফেলব।
বাবা আরিফ, মেয়েটা আমার দিন রাত কেঁদেছে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের ইজ্জাত আছে। তুমি ওকে বিনা দোষে কলঙ্ক দিয়েছ। শেষমেশ তো বুঝতে পারলে আমার মেয়েটা নির্দোষ ছিল। এখন ওকে বাড়ি নিয়ে যাও, ও তোমার সাথে ভালো থাকবে বাবা। আরিফ মরিয়মকে নিয়ে বাড়িতে চলে আসে। বাবা আরিফ, আমাকে ক্ষমা কর। টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। বুড়ো বয়সে আমাকে রাস্তায় ভাসাস না। মা, তুমি আমাকে জন্ম দিয়েছ ঠিকই, কিন্তু তুমি যা করেছ তা ক্ষমার অযোগ্য। তোমরা এই বাড়িতে থাকবে ঠিকই, কিন্তু তোমাদের কোনো অধিকার থাকবে না। তোমরা এখন থেকে মরিয়মের দয়া আর নির্দেশে চলবে। যেমন ও তোমাদের সেবা করত, এখন তোমরা সেভাবে থাকবে। মরিয়ম, প্রবাসীরা আসলে খুব একা। পরিবারের মানুষকে অন্ধবিশ্বাস করতে গিয়ে আমরা অনেক সময় আসল হীরা হারিয়ে ফেলি। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো কারো কথায় তোমাকে অসম্মান করব না। কষ্টের পর যে সুখ আসে তার আনন্দই আলাদা। শুধু মনে রেখো, মা বোনের ভালোবাসা যেমন সত্য, বউয়ের সম্মানও তেমন জরুরি।